কথা বন্ধু অডিও বুক চ্যানেলে আমাদের আজকের পরিবেশনা তাসলিমা নাসরিনের লেখা উপন্যাস শোধ এর ১৬তম পর্ব। গল্প পাঠে আমি অনন্যা, আপনাদের বন্ধু। হারুন অফিস কামাই করছে ঘন ঘন। আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, হাওয়া খেতে নিয়ে যাচ্ছে চণ্ডীমা উদ্যানে, রেস্তোরাঁয় খেতে নিচ্ছে। পেট নিয়ে একদিন সোহলি ফুপুর বাড়ি থেকে নেমন্তন্ন খেয়েও আসা হলো। একটু হাঁটাহাঁটি করা ভালো, ডাক্তার বলেছেন বিশ্রামও নিতে। আমাকে বিশ্রামের জন্য বিছানায় শুইয়ে দিয়ে হারুনের কাজই হলো আমার পেটের উপর আলগোছে কান পেতে বাচ্চার বুকে ধুকপুক শোনা। শুনতে পেলে হারুন এত উত্তেজিত হয়ে ওঠে যে আমার পুরো পেটে চুমু খেতে খেতে ভিতরের মানুষটির সঙ্গে কথা বলে। কি গো বাবু সোনা, ছোট্ট সোনামণি, আমি তোমার বাবা আমি হেসে উঠি। কি ব্যাপার, হাসছো কেন? বাচ্চাকে এখনই জানিয়ে দিচ্ছ যে তুমি ওর বাবা? হারুনের সুখী মুখ, খুশি মুখ। হ্যাঁ, সে এখনই জানাতে চায়। দিন গোনে হারুন, ঘন্টা গোনে, মুহূর্ত গোনে কখন সে সন্তানের মুখ দেখবে। এখনই বাচ্চার জন্য সে বিছানা, বালিশ, কাপড় চোপড়, তেল, সাবান, তোয়ালে, দুধের বোতল সব কিনে রেখেছে। বাচ্চার খেলনাপাতি কিনে বাড়ি ভরে ফেলেছে। কি চাও তুমি বলো? হারুন প্রচণ্ড আবেগ নিয়ে বলে। বললেও আমি জানি আমি যা চাই তা দেবার সামর্থ্য হারুনের নেই। আপাতত আমি আমার বাবা মাকে দেখতে চাই। হারুন আমার বাবা মাকে নেমন্তন্ন করে এই বাড়িতে। ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসে তার শ্বশুর শাশুড়ির জন্য। নানা রকম রান্নার আয়োজন চলে বাড়িতে। হারুন ওয়ারি থেকে আমার বাবা মা তো বটেই, নূপুরকেও নিয়ে আসে। সুখ উপচে পড়ে আমার। মাকে বুকে জড়িয়ে মায়ের গায়ের গন্ধ নেই, চেনা গন্ধ। ইচ্ছে করে এই গন্ধটির পাশে শিশুর মতো ঘুমিয়ে পড়ি। ইচ্ছে করে নূপুরের সঙ্গে ছোটবেলার মতো গোলাপ পদ্ম খেলতে নামি। আমার ঘুমানো হয় না, খেলা হয় না। সবাই আমার স্মিত উদরের দিকে তাকিয়ে থাকে। আমাকে সম্ভবত খুব উদ্ভট লাগছে। আমাকে আমি বলে চেনা যাচ্ছে না। নূপুরও বলল সে কথা। বলল আমি অনেক বদলে গেছি। বদলে গেছি? আমি হেসে উঠি। জানি না হাসিটি আমার ঠোঁটে হাসির মতো দেখায় কিনা। আমি কি বলেছিলাম আমার কোনোদিনও বাচ্চা টাচ্চা হবে না? নূপুর ম্লান হাসে। মা আঁচলে চোখ মোছেন। বাবা বিষণ্ণ বসে থাকেন এক কোণে। দীর্ঘদিন আমি বিচ্ছিন্ন ছিলাম আমার ঘনিষ্ঠ মানুষদের কাছ থেকে। হঠাৎ করে একদিন এখন সবাইকে আমি ডেকে পাঠিয়েছি। যখন আমি ঠিক আগের মতো নেই, বেঢপ একটি শরীর নিয়ে হাঁটছি, কোমরে হাত রেখে বিছানায় বসছি, হাঁপাচ্ছি, শুয়ে পড়ছি। দেখতে আমাকে অন্যরকম লাগছে। তাই বলে তো আমি বদলে যাইনি। আমি সেই আগের ঝুমুরই আছি, অন্তত মনে। আমি এখন আপাদমস্তক গৃহবধূ। আমি জানি এই রূপে আমি কখনো নিজেকে কল্পনা করিনি। আমার বাবা মা বোনও হয়তো করেনি। আমার অন্যরকম হবার কথা ছিল। আমার এখন শাশুড়ির পদশব্দে ঘোমটা মাথায় দেওয়ার কথা ছিল না। কি ব্যাপার, এত মলিন কেন সবার মুখ? খুশি হও, আমার স্বামী ভালো টাকা কামাচ্ছে, আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আমার বাচ্চাটিকেও খাওয়াবে, পড়াবে। খুশি হচ্ছ না কেন? চুপ কর তো, নূপুর বলে। কি, তোমাদের সঙ্গে এত দীর্ঘদিন কোনো যোগাযোগ রাখিনি বলে ভেবে নিয়েছ তোমাদের কথা আমি ভাবি না? তোমাদের আমি ভালোবাসি না? হঠাৎ দুকড়ে কেঁদে উঠে আমি। বাবাকে জড়িয়ে, মাকে জড়িয়ে, বোনকে জড়িয়ে কাঁদি, প্রাণ ভরে কাঁদি।
আমি কাঁদি আমার অক্ষমতার জন্য। লেখাপড়া শিখে বিদ্বান হয়ে স্বনির্ভর হব, এই প্রেরণা আমাকে দিতেন বাবা। অথচ আমি লেখাপড়া শিখেছি, বিদ্বান হয়েছি, মাথায় জ্ঞানের বোঝা নিয়ে পরনির্ভর হয়ে বসে আছি, একটি বস্তুর মতো বসে আছি। পরজীবীদের আলাদা কোনো জীবন থাকে না। আমি কাঁদি সেই সব দিনের কথা মনে করে। সেই সব দিনে মা বলতেন, আমার ছেলের দরকার নেই, আমার মেয়েই ভালো। বাবা বলতেন, এই মেয়েদেরই আমি ননিটা ছানাটা খাইয়ে মানুষ করব। এই মেয়েদেরই লেখাপড়া শিখে বড় বানাবো। ছেলের দরকার নেই, এরাই আমাকে বুড়ো বয়সে দেখবে। পরজীবীর মেয়ের কি কোনো সাধ্য আছে বাবাকে দেখে? বাবা কখনো চাননি তাকে আমি তার অভাবে খাওয়াবো, পড়াবো। আমার টাকায় বাবা নিজের সংসার চালাবেন। বাবা চিরকালই অসম্ভব অহংকারী মানুষ। একবার তার টাকার দরকার হয়েছিল, কোনো আত্মীয়ের কাছে হাত পাতেননি। জলের দরে তার বিক্রমপুরের জমি বিক্রি করে দিয়েছিলেন। বাবাকে দেখেছি নিজের আদর্শে অবিচল থেকে নিজের ব্যক্তিত্বকে বাঁচিয়ে রাখতে। পেনশনের টাকায় এখন তার সংসার চলে। অভাব আছে, কিন্তু অভাববোধ নেই তার। নূপুর কি আমার এই চার দেয়ালের বন্ধ ঘরটির মধ্যে টের পাচ্ছে বাতাস ভারী হয়ে আছে? তা না হলে ও উঠে দুটো জানালা হাট করে খুলে দেবে কেন? জানালা গলে যে হাওয়াটুকু আসে, তাও বড় বড় শ্বাস টেনে নিচ্ছেই বা কেন? মা আমাকে খুব কাছে টেনে নিয়ে বলেন, আমি তো তোর মতো অত লেখাপড়া শিখিনি, তাই চাকরি বাকরি আমার দ্বারা কিছু করা সম্ভব হয়নি। কিন্তু তুই কেন অকর্মা বসে আছিস? বাহ, দেখছো না কি বহন করছি শরীরে? মা শুকনো হাসেন আমার অযৌক্তিক উত্তরে। যা বহন করছি তা আমাকে সারা জীবন তো বইতে হবে না, আর কমাস পরেই আমি মুক্তি পাবো এ থেকে। অতিথিদের জন্য বেশ ভালো ভালো খাবার রান্না হচ্ছে। এসব দেখে যে আমার বাবা বা মা কেউ ভাববেন যে বিত্তশালীর বাড়িতে মেয়ে সুখে আছে, তা নয়। তা যে নয় তা আমার বোধে উদয় হয়। ওয়ারিতে আমাদের বাড়ির পাশে একটা খুব পয়সাওয়ালা লোকের বাড়ি ছিল। লোকটি লোক ঠকানোর ব্যবসা করত। যখনই আমি বলতাম লোকটি খুব বড় লোক, বাবা আমাকে শুধরে দিয়ে বলতেন, বলো ধনী, বড় লোক নয়। সেই ধনীর বাড়ির মেয়েরা দামি দামি ফ্রক পরত। দেখে বলতাম, আমিও ওরকম ফ্রক চাই। বাবা কিছুতে ওসব ফ্রক কিনে দিতেন না। বলতেন, খুব দামি পোশাক পরলে সুন্দর লাগে কে বলেছে? তোমার পরিচয় তোমার ভিতরের তুমিতে, তোমার জ্ঞানে বিদ্যায়, তোমার আচরণে ব্যবহারে, বাইরের পোশাকে নয়। যাদের ভিতরে ফাঁকা তারাই বাইরেটাকে আঁকড়ে ধরে। যখন 13 বছর বয়স, একবার রাস্তার ছেলেরা আমার জামা ধরে টেনেছিল বলে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। বাবা আমাকে কাছে ডেকে বলেছিলেন, মেয়ে হয়ে জন্মেছ বলে আবার ভেবো না যে তুমি কোনো ছেলের চেয়ে কিছু অংশে কম। বাবা বলতেন, যখন হাঁটবে মাথা উঁচু করে, মেরুদণ্ড রাখবে সোজা, দৃঢ়। যদি রাস্তায় কেউ আবার অসভ্যতা করে, কষে এক থাপ্পড় দেবে গালে। বাবা আমাকে আর নূপুরকে এসব মন্ত্র শিখিয়ে বেশি সাহসী করে তুলেছিলেন। আমরা খুব কমই পরোয়া করতাম আশেপাশের কটূক্তি, বাঁকা হাসি, ছুড়ে দেওয়া জল, পানির পিক, ঢিল। প্রতিবন্ধকতা অতিক্রম করে যাওয়ার সাহস বা মনের শক্তি আমাদের ছিল, অন্তত একটা সময় অবধি ছিল। কিন্তু বিয়ের শেকলে আমাদের দুজনকে জড়িয়ে পড়তে হয়েছে। নূপুর যতটা না শক্ত শেকলে বাঁধা, তারও চেয়ে বেশি শক্ত আমার শেকল। আমার পরিচয়ই এখন আমার প্রতিবন্ধক। এই সমাজে একটি মেয়ের পরিচয় তার স্বামীর পরিচয়। এমনকি সেবতীর মতো স্বয়ংসম্পূর্ণ মানুষকেও লোকে মিসেস আনোয়ার বলে জানে।
এ পাড়ায় এনজিও কর্মী আনোয়ারের চেয়ে ডাক্তারের প্রয়োজন বেশি, কিন্তু পাড়ার লোকেরা আনোয়ারকেই বেশি চেনে। সেবতী যে ডাক্তার তা কম লোকই জানে। বেশিরভাগ লোক জানে আনোয়ার লোকটি এনজিও চালায়, লোকটির একটি বাড়ি আছে, লোকটির একটি গাড়ি আছে, লোকটির একটি বউ আছে। সেবতী এ পাড়ায় যে ক্লিনিকে বসে রোগী দেখে, সেই ক্লিনিকে পাড়ার রোগীরা যায় মিসেস আনোয়ারের কাছে চিকিৎসা পেতে, ডাক্তার সেবতীর কাছে নয়। আনোয়ার যে এ পাড়ায় খুব জনপ্রিয় তা নয়। আনোয়ার পাড়ার কোনো উন্নয়নের কাজ করছে না যে লোকে তাকে চিনবে। এ মানুষ আনোয়ারকে চেনা নয়, একটি পুরুষকে চেনা। আমি যে ডাক্তারের কাছে প্রতি মাসে যাচ্ছি, সে ডাক্তার আমাকে দেখছেন, আমাকে চেনেন তিনি হারুনুর রশিদের স্ত্রী হিসেবে। যে হারুনুর রশিদের মতিঝিলে একটি অফিস আছে। ডাক্তার এও জানেন হারুনুর রশিদের কিসের ব্যবসা। কিন্তু ডাক্তারের যে রোগী আমি ঝুমুর, তা ডাক্তার জানেন না। আমি পদার্থবিজ্ঞানে মাস্টার্স করেছি, তা ডাক্তার জানেন না। শাশুড়ি খাবার দিয়েছেন টেবিলে। অতিথিদের নিয়ে আমার খেতে যাবার ডাক পড়েছে। আজ এই বাড়িতে এমন আয়োজন যে কেউ দেখলে ভাববে শ্বশুর শাশুড়ি আর স্বামীর আদরে আমি বেশ সুখে আছি। হারুন নিজে অতিথিদের পাতে ভাত উঠিয়ে দিচ্ছে। শাশুড়ি থেকে থেকে বলছেন, আরও বেশি করে নিন বিয়াই। বৌমা, তুমি তো দেখি একেবারেই খাচ্ছ না, এমন পাখির দানার মতন তাড়া তুললে হবে? শাশুড়ি বললেন মাকে, আপনাদের মেয়ে তো এখন আমাদের মেয়ে, বড় আদরে এখানে আছে ও, বড় সুখে রেখেছি ওকে। মায় স্মিত হাসেন। পোলাও, মাংস, কোরমা, কালিয়া, দই, মিষ্টি এসব টেবিলে সাজিয়ে হারুন বেশ গর্বিত। বারবার আমার দিকে তাকিয়ে দেখছে কতটুকু মুগ্ধ আমি। আমি অপ্রতিভ হাসি হেসেছি। সম্মানিত অতিথিদের জন্য এমন আয়োজন হয় এবং এমন সম্মানিত অতিথিকে কেউ ঘন ঘন কামনা করে না। জানি এই তৈলাক্ত খাবারে সুসজ্জিত টেবিল ছেড়ে মার সঙ্গে রান্নাঘরে দাওয়ায় পিঁড়ি পেতে বসে কাজলি মাছের চচ্চড়ি দিয়ে শুকনো লঙ্কা ডলে ভাত খেলে আমার আরাম হতো, মারও হতো। গাড়ির ড্রাইভার ওয়ারিতে সম্মানিত অতিথিদের পৌঁছে দেবে এরকম কথা। দরজায় দাঁড়িয়ে বাবা মা আর বোনের চলে যাওয়ার দিকে তাকিয়ে আমার আবার সেই সব দিনের কথা মনে হলো। সেই সব দিন, যেসব দিনে বাবা বলতেন, নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়ালে নিজের সম্মান থাকে। পরনির্ভর মানুষের যত সচ্ছলতাই থাকুক না কেন, সেই সচ্ছলতা সত্যিকার কোনো সুখ দেয় না। এমন আদর্শ কথা শুনে শুনে বড় হয়ে আজ কিনা ধর্মান্ধতা আর কুসংস্কারে আচ্ছন্ন এক পরিবারের জবুথবু বউ হয়ে বসে আছি। বাবা বলেছিলেন, হয় হারুনকে বিয়ে করো, নয় তাকে আসতে বারণ করো, মেলামেশা বন্ধ করো। এর মানে তো এই ছিল না যে ওকে বিয়ে করে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি তোমার নিজস্বতা বিলিয়ে দাও। হারুন আমাকে দরজা থেকে সরিয়ে সবার ঘরে নিয়ে যায়। রাতে শুয়ে শুয়ে ও হিসাব দেয়, কোন দোকান থেকে কোন মাংস কিনেছে সে, কোন দোকান থেকে মাছ। এর চেয়ে ভালো মাছ আর মাংস বাজারে আর নেই। এর চেয়ে বেশি দাম আর কোনো মাছ মাংসের নেই। টাকা পয়সা হারুনের খুব প্রিয় একটি বিষয়, সে আমি জানি। আমাদের বিয়ের কথা যখন হচ্ছিল, হারুন বেশ প্রথমেই যে কথাটি জানতে চেয়েছিল তা হলো দেনমোহর কত হবে। দেনমোহর নিয়ে হারুন ভাবছে, এ আমাকে ভীষণ অবাক করেছিল। বলেছিলাম 1 পয়সাও নয়। হারুন চমকেছে, বলেছে, মেয়ে বা মেয়ে পক্ষ তো দেনমোহরের টাকা বাড়াতে চায়। আমি হেসে বলেছি, তোমার আমার জীবনের সঙ্গে টাকা পয়সার নয়, ভালোবাসার সম্পর্ক। যেদিন ভালোবাসা থাকবে না, সম্পর্ক ভেঙে যাবে। তোমার কি এ কথায় বিশ্বাস হয় আমি কোনোদিন তোমার কাছে দেনমোহরের টাকা দাবি করব? শুনে হারুন ভীষণ খুশি হয়েছিল।
আমার একটি হাত টেনে নিয়ে সে হাতটি ওর দাড়ি কামানো নীল হয়ে থাকা গালে বুলোতে বুলোতে বলেছে, তুমি অন্যরকম মেয়ে, তাই তো তোমাকে এত ভালো লাগে। হারুন আবেগে কেঁপেছিল সেদিন, দেনমোহর 1 পয়সা না হওয়ার আবেগে। বলেছিল, তোমাকে আমার করে চাই, সম্পূর্ণ আমার করে। আমি হারুনের ভুল শুধরে দিয়ে বলেছি, আমি, তুমি তুমি। ভালোবাসা কখনো একজনকে আরেকজনের সম্পত্তি করে না। সেই সব দিন, মেরুদণ্ড সোজা রাখা আমার সেই সব দিন কণা কণা চাঁদের আলোর মতো আমার গায়ে পড়ছে এসে। আমি আলোকিত হচ্ছি। পাশে শুয়ে থাকা হারুন অন্ধকার মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আপনারা এতক্ষণ শুনছিলেন তাসলিমা নাসরিনের লেখা উপন্যাস শোধ এর 16তম পর্ব। আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, একটা কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকবেন।